আচ্ছা, আজকে প্রথম ক্রম ও প্রথম মাত্রা অবকল সমীকরণ সেই বিষয় সম্পর্কে আমরা কিছুটা ধারণা লাভ করব। প্রথম ক্রম মানে ফার্স্ট অর্ডার আর ফার্স্ট ডিগ্রি, মানে ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি। মানে তাহলে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন আগের দিন কী শিখেছি, তার অর্ডার ডিগ্রি শিখেছি এবং ডিফারেনশিয়াল ইকুয়েশনের কনস্ট্রাকশন শিখেছি। তার কনস্ট্যান্ট কটা থাকলে মানে প্যারামিটার কটা থাকলে কত অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনে, এগুলো আমরা শিখেছি। ডিফারেনশিয়াল ইকুয়েশনের সমাধান আমরা কী করে করবো বা চিনব কী করে। তাহলে প্রথম ক্রম ও প্রথম মাত্রার অবকল সমীকরণ, কারণ একদম ছোট্ট জিনিস দিয়ে আমরা শুরু করছি, যার অর্ডার হবে একবার ডেরিভেটিভ করা হয়েছে এবং ডিগ্রি মানে অর্ডারের হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 1, এরকম ডিফারেনশিয়াল ইকুয়েশন কীভাবে সলভ করা হয় তাকে আমরা ধীরে ধীরে সেই দিকে যাচ্ছি। প্রথম ক্রম ও প্রথম মাত্রার যে কোনো অবকল সমীকরণকে আমরা এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু 0 এই আকারে আমরা লিখতে পারি, যেখানে এম এন উভয় হলো এক্স ও ওয়াইয়ের অপেক্ষক। মানে এম ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই, এন ইজ এ ফাংশন অফ এক্স আই, এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু 0। এইভাবে কেন লেখা হচ্ছে সেটা আমি পরে বুঝিয়ে বলছি। কারণ ডিওয়াই ডিএক্স ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি মানে ডিওয়াই ডিএক্স, তাহলে সেইটা গুণটুন করলে এরকম একটা আসে, তার মানে আমরা এই ফর্মে লিখি, এটা একটা স্ট্যান্ডার্ড ফর্ম। আর সাধারণ সমাধানে কেবলমাত্র একটি অনির্দিষ্ট বা স্বেচ্ছা ধ্রুবক কনস্ট্যান্ট থাকে। এখানে বিশেষ আকারে প্রথম ক্রমের প্রথম মাত্রার অবকল সমীকরণের সমাধান সম্বন্ধে আলোচনা আমরা সেটাই করছি। তাহলে আমাদের জিনিসটা কী দাঁড়াচ্ছে না, এখানে আমরা কী কী মেথডে আমরা সলভ করব। প্রথম বলছে মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবল, দুটির বিচ্ছেদ বা পৃথকীকরণ। দেখো একটা জিনিস পরিষ্কার, ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে মানে সেখান থেকে যদি আমরা ওয়াই ইকুয়াল টু এফ এক্স, মানে আমার মূল ফাংশন যেটা আমরা বের করবো সেটা ওয়াই ইকুয়াল টু এফ এক্স বের করবো, তাই তো? কারণ তাকে ডেরিভেটিভ করে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন পেয়েছি, সেটা তুমি আগের দিনে দেখেছো বিভিন্ন রকম এক্স ওয়াই সমীকরণকে ডেরিভেটিভ করে আমরা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি কি সেকেন্ড অর্ডার ফার্স্ট ডিগ্রি বিভিন্ন রকম পাচ্ছিলাম। তার মানে আলটিমেট আমরা কোনো একটা ওয়াই ইকুয়াল টু এফ এক্স ফাংশনকে ডেরিভেটিভ করে তার প্যারামিটারকে সরিয়ে দিয়ে আমরা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন পাচ্ছিলাম। তাহলে সমাধান করলে আমরা কী পাবো, শেষ পর্যন্ত পাবো ওয়াই ইকুয়াল টু এফ এক্স এরকম ফাংশন পাবো। তার মানে এই যে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ফর্মে লিখেছি, তাহলে একটা জিনিস পরিষ্কার, ডিএক্সের সঙ্গে যদি ফাংশন অফ এক্স থাকে আর ডিওয়াইয়ের সঙ্গে যদি ফাংশন অফ ওয়াই থাকে, তাহলে আমরা যেন ইন্টিগ্রেট করলে কোথাও যেন এই দুটো থেকে ওই ডিএক্স ডিওয়াই থাকলেও আমরা ইন্টিগ্রেশন করলে একটা কনস্ট্যান্ট নিয়ে নিলে যেন এক্স ওয়াইয়ের একটা সম্পর্ক আমরা পেয়ে যাব। তা সেই ধারণা থেকে যদি তুমি ভাবো, তাহলে সেপারেশন অফ ভেরিয়েবল, তার মানে ডিএক্সের সঙ্গে এক্স ভেরিয়েবল আর ডিওয়াইয়ের সঙ্গে যদি ওয়াই ভেরিয়েবলকে সেপারেট করে দিতে পারি, তাহলে ইন্টিগ্রেশনের কাজটা আমার সোজা। কিন্তু ডিএক্সের সঙ্গে যদি ওয়াই ঢুকে থাকে আর ডিওয়াইয়ের সঙ্গে যদি এক্স ঢুকে থাকে, তাহলে ইন্টিগ্রেশনটা করতে গেলে আমাদের একটু মুশকিল হয়ে যাবে, কারণ প্রথমটা হলো ইন টার্মস অফ এক্স আর পরেরটা হলো ইন টার্মস অফ ওয়াই, তাই তো? সেইখান থেকে আমাদের সেপারেশন অফ ভেরিয়েবল ব্যাপারটা কীরকম একটু হয় দেখো। মানে এমনভাবে সেপারেশন করলাম যাতে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই, এমটা কী বলছে না ফাংশন অফ, তোমাকে এমটা বলছে ফাংশন অফ এক্স ওয়াই আর এনটাও কিন্তু বলছে যে ফাংশন অফ এক্স ওয়াই। তাহলে আমি এই এক্স ওয়াইয়ের বদলে আমি যদি এই ডিএক্সের সঙ্গে যদি ফাংশন অফ এক্স লিখতে পারি আর ডিওয়াইয়ের সঙ্গে যদি ফাংশন অফ ওয়াই লিখতে পারি, তাহলে ইন্টিগ্রেট করাটা আমার সোজা। তাহলে এইভাবে কীভাবে সেপারেট করতে পারি, তার মানে এবার ইন্টিগ্রেট করলে কী হবে, ইন্টিগ্রেশন f1 dx প্লাস f2 dy ইকুয়াল টু c, একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট এসে গেল। তাহলে আমার অঙ্কটা হয়ে যাওয়ার চান্স আছে, আমি বুঝতে পারছি। তাহলে এটাই হলো সেপারেশন অফ ভেরিয়েবল, তার মানে এক্সের সঙ্গে এক্স কানেক্ট করব আর ওয়াইয়ের সঙ্গে কানেক্ট করব আমরা হচ্ছে ওয়াই, মানে এখানে ইন টার্মস অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন্টিগ্রেট করার জন্য এক্স, এখানে হলো ওয়াই। ধরো ডিআই ডিএক্স মানে দেওয়া আছে 1 মাইনাস কস এক্স বাই 1 প্লাস কস এক্স, তার মানে আমার রাইট সাইডে যে ফাংশনটা দেওয়া আছে তার ভেতরে কোনো ওয়াই নেই কিন্তু, তাহলে তো ব্যাপারটা খুব আমার কাছে সহজই হবে। তাহলে আমি এটা কি লিখতে পারি, ডিওয়াই বাই ডিএক্স, আমি যদি এটাকে একটুখানি চেঞ্জ করে লিখি তাহলে আমরা এখানে লিখতে পারি ডিওয়াই 1 মাইনাস কস এক্স cos x by 1 plus cos x পুরোটা ব্র্যাকেট থাকলো dx। তাহলে আমার হচ্ছে কিন্তু ভেরিয়েবল কিন্তু সেপারেট হয়ে গেল খুব সহজে, মানে এটা একটা একদম সহজ অঙ্ক বলা যায়, মানে কোনো রকম আমাকে ভাবতে হলো না, খাটতে হলো না, তাই তো?
এবার আমি যদি ইন্টিগ্রেট করি তাহলে ইন্টিগ্রেশন করলে আমার বোথ সাইডে এইটাই হবে, ইন্টিগ্রাল সাইন ডিওয়াই ইন্টিগ্রেশন সাইন 1 মাইনাস cos x বাই 1 প্লাস cos x dx। এবার বাঁ দিকে তো আমি ওয়াই পেয়েই যাচ্ছি ইন্টিগ্রেট করলে, কিন্তু ডান দিকে 1 মাইনাস cos x বাই 1 প্লাস cos x কে আমরা কী ভাবতে পারি? এটা দেখো tan স্কোয়ার x বাই 2 ফর্মুলা, কিন্তু আর কিছুই নেই, তাই তো মনে পড়ছে? 1 মাইনাস cos x বাই 1 প্লাস cos x tan স্কোয়ার x বাই 2। বা তুমি যদি tan থিটার ফর্মুলা বা tan x এর ফর্মুলা পাবো, tan স্কোয়ার x বা tan স্কোয়ার থিটা 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা, যেটা ইলেভেনে ছিল মনে করো। তাহলে সেখান থেকে আমি যদি এটা লিখি tan স্কোয়ার x বাই 2 dx, তাহলে এটা tan স্কোয়ার তো ইন্টিগ্রেশন করতে পারছি না, তাহলে সেটাকে sec স্কোয়ার x বাই 2 মাইনাস 1 লিখে নিলাম। লিখে নেওয়ার পরে এবার দেখো একদম সহজে সমাধান হয়ে যাচ্ছে। তাহলে এদিকটা হলো y, আর tan স্কোয়ার x বাই 2 ইন্টিগ্রেশন কী হবে বলো? এই তো tan স্কোয়ার না, sec স্কোয়ার x বাই 2, tan x এর ডেরিভেটিভ কি sec স্কোয়ার ইন্টিগ্রেশন কি tan x বাই 2, তার জন্য তলায় একটা হাফ হবে, তাই তো? আর ওদিকে হচ্ছে মাইনাস, হচ্ছে ওটা ছিল মাইনাস 1 মানে dx, তার মানে ওটা হবে কি x প্লাস c। তাহলে এটা উপরে উঠলে 2 tan x বাই 2 মাইনাস x প্লাস c হয়ে গেল আমার অবকল সমীকরণের সমাধান। তাহলে এটা কী করলাম, আমি ভেরিয়েবলটাকে সেপারেট করলাম, x গুলো dx এর সঙ্গে নিলাম, y গুলো আমি dy এর সঙ্গে নিলাম। আচ্ছা, এবার এখানে একটা অঙ্ক দিয়েছে 1 প্লাস এক্স স্কোয়ার ডিআই ডিএক্স মাইনাস এক্স টু ট্যান ইনভার্স এক্স, এই জিনিসটা আমাকে বলেছে সলভ করো। আচ্ছা, এই জিনিসটা আমি যদি সলভ করতে যাই, প্রথমে লক্ষ্য করো কী পুট করেছে, আমি সেটার মধ্যে আসছি না এখন। 1 প্লাস এক্স, আমি যদি ডিওয়াই ডিএক্স বের করতে চাই তাহলে অঙ্কটা কী দাঁড়াচ্ছে? ডিওয়াই ডিএক্স মানে আমি যদি 1 প্লাস এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিই, তাহলে এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 2 ট্যান ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এরকম একটা জিনিস আসলো। এবার এই গোটা জিনিসটা সমান ওরা জেড ধরেছে ধরুক, আমি এবার এইখান থেকে আমি বলতে চাইছি, তুমি যদি এরকম লেখো ডিওয়াই ইকুয়াল টু ইন্টিগ্রেশন পুরো এই যে টার্মটা আছে আমার রাইট সাইডে সেইটা ডিএক্স, সরি এদিকে যদি ইন্টিগ্রেশন দিই তাহলে এদিকেও একটা ইন্টিগ্রেশন দিই। আচ্ছা, এবার তার মানে এটা পরিষ্কার, এই যে এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার মানে এটাও কিন্তু সেপারেশন অফ ভ্যারিয়েবল হলো, কারণ তুমি এই যে পুরো টার্মটার সঙ্গে যখন ডিএক্স নিচ্ছ রাইট সাইডে, তাহলে ডিওয়াই লেফট সাইডে পড়ে থাকছে, কারণ এক্স আর ওয়াই কিন্তু সেপারেট হয়ে গেল। তাহলে এবার তুমি রাইট সাইডটা তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে, এটা কাজ। তাহলে এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে তুমি যদি 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড পুট করো, তাহলে দেখো এটা কিন্তু লগারিদম হচ্ছে, যেটা ওরা লিখেছে যে 1/2 log 1 প্লাস এক্স স্কোয়ার, আর 2 tan ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এবার এটা পরিষ্কার, tan ইনভার্স এক্সকে যদি তুমি জেড পুট করো তাহলে কিন্তু তোমার ইন্টিগ্রেশন হয়ে গেল। যে ইন্টিগ্রেশনটা হয়ে গেল, এবার জেডের ভ্যালু পুট করে দাও, দিলে কিন্তু হয়ে গেল। তার মানে এটাও খুব কঠিন না, কিন্তু ইন্টিগ্রেশনটা একটু তোমাকে ইন্টিগ্রেশন চ্যাপ্টার থেকে বুদ্ধি টুদ্ধি নিয়ে এসে করতে হচ্ছে, তাই তো? তার মানে দেখো ডিফারেনশিয়াল ইকুয়েশনের সমাধানে কী কী জিনিস এখনও পর্যন্ত এই দুটো উদাহরণের মধ্যে দিয়ে কানেকশান তৈরি হলো। 1 নম্বর, তোমাকে খুব ভালো ইন্টিগ্রেশন করা জানতে হবে, আর ইন্টিগ্রেশন করা ভালো তুমি পারবে, দেখবে ত্রিকোণমিতির ফর্মুলা এবং ত্রিকোণমিতির অ্যারেঞ্জমেন্টগুলো যদি তুমি খুব ভালো করে করতে পারো, তাহলে দেখবে তোমাকে যে ইন্টিগ্রেশন খুব সহজ হয়ে যাচ্ছে, ত্রিকোণমিতি ঢুকে পড়ছে। কারণ ডিফারেনশিয়াল ইকুয়েশন তোমাকে সলভ করতে গেলে তোমাকে ইন্টিগ্রেশনটা খুব ভালো করে করতে হবে, তাই তো? এবং কী ধরনের ইন্টিগ্রেশন আসবে তুমি জানো না, কিন্তু সেই স্পেশালটা কী কী তুমি জানো না, যেমন আসবে তোমাকে সেখান থেকে তেমনভাবে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা বেশ, এবার এইগুলোকে সমাধান করতে বলেছে। ধরো আমি 2 নম্বরটাকে ডিসকাস করছি, ডিওয়াই ডিএক্স মানে 1 মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই। রাইট সাইডটা যেন মনে হচ্ছে কেমন একটা ব্যাপার লাগছে, সেপারেশন অফ ভ্যারিয়েবল করা যায় কিনা একটু ভেবে দেখো। তুমি যদি 1 মাইনাস এক্স নাও আর এই পরের দুটো টার্ম থেকে তুমি যদি ওয়াই কমন নাও, দেখো একটা ফ্যাক্টরাইজেশন হয়ে যাচ্ছে। সেই ফ্যাক্টরাইজেশনটা ওরা কিন্তু করে দেখায়নি, বা ওরা একটু অন্যভাবে করেছে, যে ডিএক্স মাইনাস ডিওয়াই মানে গুণ করছে, সব গুণ করে অ্যারেঞ্জ করেছে। কীভাবে করেছে না, ডিএক্স দেখো ডিওয়াইটা আমার হচ্ছে রাইট সাইডে নিয়ে গেছে, তাহলে ডিএক্স মাইনাস ডিওয়াই, আর ওখানের সঙ্গে দেখো গুণ করেছে ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই। এটা যদি গুণ করে দেয়, দেখো এখানে একটু এটা অন্য অঙ্ক, ওটা প্রথম অঙ্কটা দেন। আচ্ছা আচ্ছা, দাঁড়া সরি, হ্যাঁ এই যে ফ্যাক্টরাইজেশন করেছে ওরা।
ওটা না, এইটা। তাহলে ফ্যাক্টরাইজেশন করলে এই জিনিসটা হলো 1 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস ওয়াই, খুব সহজ দেখে বোঝা যাচ্ছে। এবার ডিওয়াই ডিএক্স মানে এইটা যদি হয় সেটাকে আমি লিখলাম এইটা। এবার সেপারেশন অফ ভেরিয়েবল মানে কি, ডিওয়াই এর সঙ্গে যদি আমি ওয়াই নিই তাহলে ডিওয়াই বাই 1 প্লাস ওয়াই আর 1 মাইনাস এক্স ডিএক্স, ডিএক্সটাকে গুণ করলাম। তাহলে বোথ সাইড ইন্টিগ্রেট করো, ইন্টিগ্রেট করলে প্রথম টার্মটা কত আসলো, লগ মড 1 প্লাস ওয়াই, আর পরেরটা আসলো হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি। হয়ে গেল, বোঝা গেল? এইটা হলো সেপারেশন অফ ভেরিয়েবল। এইখানে একের দাগেরটা বলছি, 6-এর এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, তার মানে এটা কিন্তু এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ফর্মে আছে। দেখো এম ডিএক্স প্লাস এন ডিওয়াই, এম ফাংশন অফ এক্স ওয়াই আর এন হলো ফাংশন অফ এক্স ওয়াই ফর্মে কিন্তু হয়ে আছে। তাহলে এবার আমি এটা সেপারেশন অফ ভেরিয়েবল করবো কীভাবে না, আমি এমনভাবে করবো যাতে এক্সের সঙ্গে এক্সগুলো আসে। তাহলে দেখো তুমি এইটার যদি এটাকে রুট ওভার 1 মানে এই জিনিসটা দিয়ে যদি তুমি ভাগ করে দাও, ডিভাইড করে দাও, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার এই জিনিসটা দিয়ে যদি তুমি ভাগ করে দাও তাহলে এক্স ডিএক্স, দেখো এইদিকে এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার ডিএক্স, এটাকে যদি তুমি এটা দিয়ে ভাগ করো রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, গেলে এক্স ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই ডিওয়াই বাই রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এইটা হয়ে গেল। তাহলে খুব পরিষ্কার, 1 মাইনাস এক্স স্কোয়ারকে যদি তুমি জেড স্কোয়ার পুট করো তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। এবং শুধু তাই না, এটা জেড স্কোয়ার পুট করার জন্য ওটা তুমি একই কনসেপ্ট দিয়ে করে ফেলতে পারবে, ওটা অ্যানাদার কিছু ধরবে তুমি, পিটি ধরে নেবে, দুটো একই পুটিং করবে না, ওরা একই পুটিং করেনি, আলাদা করে দেখিয়েছে, কখনোই করবে না সেটা, নম্বর কেটে নেবে। 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার, তাহলে মাইনাস 2x ডিএক্স ইকুয়াল টু 2z ডিজেড, তাহলে এক্স ডিএক্স, তাহলে এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস জেড ডিজেড হলো। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে এক্স ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স মাইনাস জেড ডিজেড বাই জেড হলো, তাহলে ইন্টিগ্রেশন মাইনাস জেড জেড মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হয়ে গেল এটার ইন্টিগ্রেশন। পরেরটা তাহলে একই সিস্টেমে যদি আমরা অন্য একটা পুটিং করি না করি, তাহলে একই কনসেপ্ট দিয়ে আমরা কী বলতে পারি, এটা রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এর সমান মাইনাস সি হলো, তাহলে রুট ওভার 1 প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার এগুলো হলো কনস্ট্যান্ট সি। তাহলে এটাই হলো আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সমাধান। কিন্তু আমার কী ফর্মে আসলো, রুট ওভার দিয়ে আসলো, তা থাকুক, কিন্তু আমার কিন্তু ফাংশন অফ এক্স ওয়াই দিয়েই কিন্তু একটা কনস্ট্যান্ট চলে আসলো, তার মানে আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কিন্তু সলভ হয়ে গেল। এইভাবে যে ভেরিয়েবল সেপারেট করে করা হচ্ছে, এভাবে এখানে অঙ্ক বিভিন্ন রকম আছে, এগুলো সমস্ত তোমাকে দেখে করতে হবে। এটা একটা আছে, কোনো ব্যাপার না, এই যে টার্মটা এসছে তাকে তোমার ইন্টিগ্রেট করতে হবে। সেটা করার জন্য দেখো এই যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস 2ab ফর্মে লিখেছে, তাহলে ডি এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এই যেটা ইন্টিগ্রেশনটা ছিল ট্যান ইনভার্স ফর্ম, ট্যান ইনভার্স দিয়ে এলো, তাহলে সেই ওইখানে স্পেশাল টাইপের ইন্টিগ্রেশন ছিল যে ডিএক্স বাই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার হলে কী হবে, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হলে কী হবে, মনে পড়ছে? সেই জাতীয়, মানে তোমাকে এইগুলো কিন্তু বুদ্ধি খাটিয়ে খাটিয়ে করতে হবে। আচ্ছা, এখানে দেখি আর একটা কি ভালো অঙ্ক, ভালো অঙ্ক মানে এই যে মান বের করতে দিয়েছে, আমি এটা একটা ডিসকাস করে দিচ্ছি। বলছে সমাধান করো এবং তারপরে ওয়াই ইকুয়াল টু পাই বাই 4 যখন এক্স ইকুয়াল টু 0, মানে একটা ইনিশিয়াল কন্ডিশনটা আমি বলছি যে এক্স 0 হলে ওয়াই ইকুয়াল যদি পাই বাই 4 হয়, তাহলে তখন তোমাকে সলভ করতে বলেছে, তার মানে তোমাকে কনস্ট্যান্টটা বের করতে হবে এখানে। তাহলে তোমাকে আগে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সলভ করতে হবে। তাহলে cos y dx 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন ওয়াই dy, তাহলে দেখো আমি এক্স আর ওয়াইকে কী করবো, আমি সেপারেট করার চেষ্টা করবো। যদি সেপারেট করি তাহলে দেখো আমি যদি এই প্রোডাক্টটা দিয়ে আমি ভাগ করে দিই, cos y সাইন ওয়াই 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এই প্রোডাক্ট দিয়ে যদি ডিভাইড করে দিই, তাহলে এই দিকে তলায় চলে আসছে কি, সাইন ওয়াই দিয়ে করার দরকার নেই, তুমি cos y 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এইটা দিয়ে ভাগ করে দাও। তাহলে প্রথম টার্মের সঙ্গে কী হচ্ছে, cos y ক্যান্সেল হয়ে যাবে, তাহলে dx বাই 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স আর সাইন ওয়াই dy বাই cos y ইকুয়াল টু 0। তাহলে জিনিসটা আমার দাঁড়াচ্ছে কি, আমি যদি ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে আবার 1 বাই ই টু দি পাওয়ার প্লাস এক্স করি, তাহলে এটা ক্যালকুলেশন করলে দাঁড়ালো এইটা, তাহলে সাইন ওয়াই dy বাই cos y, আর এটা ই টু দি পাওয়ার এক্স dx বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস 1, এই জিনিসটা হলো।
এবার আমার খুব স্বাভাবিক, আমার প্রথম ইন্টিগ্রেশনটা তো হয়েই যাচ্ছে, কারণ এটা লগারিদম। কারণ দেখো 1 ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ানকে যদি জেড পুট করো তাহলে লগ ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান হচ্ছে। আর পরেরটা দেখো প্লাস সাইন ওয়াই ডিওয়াই বাই কস ওয়াই, তার মানে এটা কি ট্যান ওয়াই। তা ট্যান ওয়াইয়ের ইন্টিগ্রেশন তো তুমি জানো লগ মড সেক ওয়াই, কিন্তু ওরা কস ফরম্যাটে রেখেছে বলে এখানে মাইনাস সাইন নিয়েছে, একটা মাইনাস লগ কস ওয়াই। বুঝতে পারছো? ও ট্যান এক্সের কী ছিল বলো? ট্যান এক্সের ইন্টিগ্রেশন বলো। বলছি না, বলো। এরা তো মাইনাস লগ কস হয়ে লিখেছে, বলো তুমি বের করো, ওই বের করে বলো। tan x এর ট্যান এক্সের ইন্টিগ্রেশন log mod cos x plus c এরকম কিছু একটা ছিল। তুই দেখ না, বই দেখে বল না কি ছিল, বল আমাকে, মনে নেই তোর। বল চটপট বল, এগুলো ভুলে গেলে হবে। tan x cos x cos square x বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না? sin x dx পেয়েছি, cos x dx পেয়েছি, cos x x dx। তা ওটা তুই প্রথম চ্যাপ্টারে খুঁজলে পাবি কি করে? অনির্দিষ্ট সমাকলন স্যার ওখানটা। অনির্দিষ্ট সমাকলন প্রথম চ্যাপ্টারে পাবি কেন? জেড সাবস্টিটিউশন দিয়ে পরে আছে, দেখ। হ্যাঁ দেখছি। log sec x এই log mod sec x plus c। তাহলে তুই এটা তো নিজেই বলবি, তোর এত দেরি হচ্ছে কেন? এখানে সেইটা ওরা করেছে কি, কস লিখেছে সেই জন্য ওরা একটা মাইনাস নিয়েছে সামনে, সেটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু অ্যাকচুয়ালি এটা দেখ ট্যান ওয়াই ডিওয়াই, তার মানে প্লাস লগ মড সেক ওয়াই, সেটা ওরা মাইনাস সামনে নিয়েছে বলে এটা কস লিখেছে। বুঝতে পারলি? তাহলে এই ইন্টিগ্রেশনগুলো তো একদম তুই মানে নিমেষে বলতে হবে। হ্যাঁ, চর্চা কম হচ্ছে, একটু প্র্যাকটিস কম হচ্ছে। তাহলে মাইনাস লগ কস ওয়াই, আর এদিকে আমার ডান দিকে কে ইন্টিগ্রেশন একটা রেখেছিল, সেইটা হচ্ছে আমার কে মানে লগ সি ধরে নিল, এটা জাস্ট সাপোজ করলো, আর কিছু না, ধরে নিল। তাহলে আমার ই টু দি পাওয়ার এই জিনিসটা দাঁড়াচ্ছে কি, ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান বাই কস ওয়াই লগ সি। এবার আমার কি বের করতে বলেছে না, যখন এক্স ইকুয়াল টু জিরো তখন ওয়াই ইকুয়াল টু পাই বাই ফোর, এই কন্ডিশন। তার মানে এক্সের মান আমি হচ্ছে এই সমীকরণে আমি যেটা পেলাম, আমি আচ্ছা লগটাকে আমি দাঁড়িয়ে দিচ্ছি, তাহলে মড এই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু সি কস ওয়াই, এটা দাঁড়ালো আমার বিষয়টা। তাহলে আমি এক্স যদি জিরো নিই তাহলে ওয়াই পাই বাই ফোর, এই কন্ডিশনে আমার হচ্ছে সি এর ভ্যালু কত বেরোচ্ছে, 2√2। তার মানে আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দাঁড়ালো আলটিমেট হচ্ছে এই জিনিসটা। তার মানে আমাকে কনস্ট্যান্টটা বের করতে হলো ওই কন্ডিশন দিয়ে। এবার এখানে 12 দাগে একটা অঙ্ক আছে, দেখো আমি সেটা বলছি। 12, 13টা দুটো বলবো। 12 দাগের অঙ্কটা কী বলছে দেখো, 5, 3 বিন্দুগামী একটি বক্রের যে কোনো বিন্দুতে এক্স ওয়াইতে তার প্রবণতা ও কোটির গুণফল ভুজের সমান। তাহলে 5, 3 বিন্দুগামী একটা কার্ভ আছে, তার যে কোনো বিন্দুতে এক্স ওয়াই তার প্রবণতা মানে হচ্ছে যেটা গ্রাডিয়েন্ট, তার মানে ডিওয়াই ডিএক্স, ও কোটির গুণফল ভুজের সমান। তাহলে কোটি মানে কি ওয়াই,
তাহলে ওয়াই এর সঙ্গে ডিওয়াই ডিএক্স এর গুণফল, প্রবণতা মানে কি ডিওয়াই ডিএক্স, তাহলে কোটি মানে হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই এর সঙ্গে প্রবণতার গুণফল কার সঙ্গে সমান না ভুজের সঙ্গে, তার মানে ভুজ মানে হচ্ছে এক্স, তার মানে ডিওয়াই ডিএক্স এর সঙ্গে আমি যদি ওয়াইকে গুণ করি তাহলে সেটা দেবে আমার এক্স। এই হলো কন্ডিশন আমার কোশ্চেনে। তাহলে এই কন্ডিশনে আমার এই জিনিসটা দাঁড়ালো, এবার আমার সমাধান করতে হবে। তাহলে সেপারেশন অফ ভেরিয়েবল যদি অ্যাপ্লাই করি তাহলে ওয়াই ডিওয়াই ইকুয়াল টু এক্স ডিএক্স, কোন বিন্দুগামী বলেছি না 5 3 বিন্দুগামী। আচ্ছা তাহলে এবার এটা যদি ইন্টিগ্রেট করি তাহলে এক্স ডিএক্স মাইনাস ওয়াই ডিওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার বাই 2, তাহলে এক্স স্কোয়ার বাই 2 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2 ইকুয়াল টু সি স্কোয়ার বাই 2। তাহলে এবার এটা দুইটাকে যদি তুমি সরিয়ে দাও তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। তাহলে এটা 5 3 বিন্দুগামী, তাহলে 5 3 যদি তুমি বসিয়ে দাও এখানে তাহলে সি এর ভ্যালু কত হচ্ছে সি স্কোয়ার মান 16, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16। এবং এটা হলো একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা সমপরাবৃত্তের সমীকরণ। মনে করে দেখো তুমি ক্লাস 11-এ পড়েছিলে যে পরাবৃত্ত যে পড়েছিলে সেখানে সমপরাবৃত্তের সমীকরণ ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, মনে পড়ছে? সেইটা হলো। এবার 13 দাগে একটা উদাহরণ বলছে, একটি কণা ইউ গতিবেগে একটি সরলরেখাতে গতিশীল এবং কণাটির ত্বরণ সরণের সঙ্গে সমান। যদি এক্স সরণ এবং ভি যদি ভেলোসিটি হয়, বেগ হয়, তবে দেখাও যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তার মানে কী হলো, কণার একটা ভেলোসিটি আছে ইউ, তাহলে একটা স্ট্রেট লাইন বরাবর সে চলছে কণাটি, কী কন্ডিশন না তার ত্বরণ অ্যাক্সিলারেশন হচ্ছে ডিসপ্লেসমেন্টের সঙ্গে সমান। দেখো ফিজিক্সের প্রবলেম, বাট কীভাবে এটা ডিফারেন্সিয়ালের সঙ্গে সেট হয়ে যাচ্ছে, মানে ফিজিক্সে এই ধরনের প্রবলেম তোমরা করেই থাকো। এবার আমরা জানি যে যদি টি তো টাইম, স্ট্যান্ডার্ড নোটেশন টাইম, তাহলে সরণ যদি এক্স হয় তাহলে ভেলোসিটি ভি মানে কি ডিএক্স ডিটি, আর অ্যাক্সিলারেশন এফ বা এ ধরা হয়, তাহলে অ্যাক্সিলারেশন এফ মানে কি ডিভিডিটি অর ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার। তো সেগুলো এখানে লিখে নেওয়া হলো, তাহলে ভি মানে ডিএক্স ডিটি আর অ্যাক্সিলারেশন এ মানে ডিভিডিটি অর এটা ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার, যা এখানে যেমন লাগে। তাহলে আমাকে কী বলেছে, ত্বরণ সরণের সঙ্গে সমান, তার মানে ডিভিডিটি ইকুয়াল টু হচ্ছে এক্স, যে কোনো এ ইকুয়াল টু এক্স, মানে আমার এখানে বলে দিয়েছে যে ত্বরণ সরণের সঙ্গে সমান। তাহলে সরণ তো হচ্ছে আমার হচ্ছে এক্স, তাহলে যেহেতু ত্বরণ সরণের সঙ্গে সমান তাহলে এ সমান এক্স, তাহলে এ মানে আসলে কি ডিভিডিটি, তাহলে ডিভিডিটি ইকুয়াল টু হলো এক্স, এটা হলো কন্ডিশন। আচ্ছা এবার ডিভিডিটি এক্স হলো, কিন্তু আমাকে কি বের করতে বলেছে না ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে কী রিলেশন আছে তার মধ্যে, কোনো টাইম কিন্তু নেই। কি আছে, ভি মানে ভেলোসিটি, ইউ মানেও একটা ভেলোসিটি, আর এক্স মানে ডিসপ্লেসমেন্ট, তার মানে ভেলোসিটির সঙ্গে রিলেশন নিয়ে আসতে হবে আমার ডিসপ্লেসমেন্টের। তার মানে আমার এখান থেকে কি করতে হবে, এই যে ডিভিডিটির মধ্যে যে টাইম আছে টাইমটা কিন্তু আনলে চলবে না, বোঝা গেল? তাহলে আমাকে কি প্রুভ করতে হবে তার উপর দেখে আমি চেঞ্জ করবো আমার ইকুয়েশনকে এবার। তাহলে ডিভিডিটি ইকুয়াল টু এক্স, তাহলে ডিভিডিটিকে আমি কি লিখতে পারি না ডিভি ডিএক্স ইন্টু ডিএক্স ডিটি, আচ্ছা ইকুয়াল টু এক্স, আচ্ছা ডিএক্স ডিটি মানে কি ভি, তাহলে ভি ডিভি ডিএক্স ইকুয়াল টু হচ্ছে এক্স, তাহলে ভি ডিভি ডিএক্স ইকুয়াল টু হলো এক্স, তাহলে ভি ডিভি ইকুয়াল টু এক্স ডিএক্স। তার মানে কার মধ্যে রিলেশন আসলো, ভেলোসিটি এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে কিন্তু রিলেশন আসলো, কিন্তু ইউ আসবে কি না সেটা আমি পরে দেখছি। ইনিশিয়াল ভেলোসিটিটা দেখা যাক, ইনিশিয়াল কন্ডিশন আমরা এখানে বলেনি, কিন্তু আমরা এখানে কি ইনিশিয়াল কন্ডিশন ধরতে হবে সেটা আমরা বুঝতে পারবো। অঙ্কটা দেখো, ইন্টিগ্রেশন করলে ভি ডিভি ইকুয়াল টু এক্স ডিএক্স, আর একটা কনস্ট্যান্টকে আমি কে বাই 2 এই ফর্ম্যাটে ধরলাম, তার কারণ হচ্ছে 2কে আমি ক্যান্সেল করবো বলে, তাহলে না করলেও কোনো অসুবিধা নেই। তাহলে ভি স্কোয়ার বাই 2 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ইকুয়াল টু কে বাই 2 ক্যান্সেল করে দাও, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু কে এক্স স্কোয়ার প্লাস কে। এবার ইনিশিয়াল কন্ডিশন কি বলেছেন, একটি কণা ইউ গতিবেগ একটি সরলরেখাতে গতিশীল, তার মানে হোয়েন ডিসপ্লেসমেন্ট ইজ 0 দেন ভেলোসিটি ইকুয়াল টু ভি ইকুয়াল টু হচ্ছে ইউ, তাহলে ভি ইকুয়াল টু ইউ মানে যখন ডিসপ্লেসমেন্ট হচ্ছে 0। তাহলে আমি যদি এই সমীকরণে 1 নম্বরে বসিয়ে দিই তাহলে ইউ স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার, তাহলে তুমি যদি বসিয়ে দাও তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। তাহলে এই ইনিশিয়াল কন্ডিশনটা তোমার কিন্তু অঙ্কের মধ্যে সরাসরি বলা নেই, তুমি অঙ্কটা পড়লে বুঝতে পারছো এই কন্ডিশন হবে। আর এখানে এই যে চেঞ্জটা করতে হচ্ছে, কীভাবে আমরা চেঞ্জটা করছি, ভি ডিভি ডিএক্স এবং ডিএক্স ডিটিকে, তাহলে আমার যে প্রুফটা করতে হবে সেখানে, তার মধ্যে যদি টাইম এবং ইনিশিয়াল কন্ডিশনের কোনো টাইম দেওয়া থাকতো, ইনিশিয়াল টাইম টি ইকুয়াল টু 0 ইনিশিয়াল টাইম, তখন হচ্ছে ডিসপ্লেসমেন্ট এক্স ইকুয়াল টু 0 সরলরেখায় গতিশীল, ডিসপ্লেসমেন্ট 0, তখন ইনিশিয়াল একটা ভেলোসিটি কী আছে না ভি ইকুয়াল টু ইউ। তোমরা ফিজিক্সে এই ধরনের প্রবলেম প্রচুর করে থাকো। তাহলে এই কন্ডিশনের উপরে আমাকে লিখতে হতো T0 আমরা বসাতে পারতাম, কিন্তু এখানে প্রুফের মধ্যে কোনো টি নেই, সেই জন্য আমরা T0
টি এর ব্যাপারটাকে আমরা অমিট করার জন্য এখানে ইকুয়েশনটাকে এই যে চেঞ্জটা করলাম, এই চেঞ্জটা কেন করলাম এটা তোমাকে বুঝতে হবে। বোঝা গেল? এরকম তাহলে তোমার এরকম অঙ্ক কিন্তু দিতেই পারে তোমাকে, এই কাজেই এটা কোনো ব্যাপার না। আচ্ছা, এবার বলছে মেথড অফ সাবস্টিটিউশন, প্রতিস্থাপন পদ্ধতিতে অবকল সমীকরণের সমাধান। মানে কোনো কিছু একটা পুট করে আমরা কীভাবে করব। মানে ডিআই ডিএক্স ইকুয়াল টু ফাংশন অফ এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি এমনভাবে মিক্সড হয়ে আছে, সেপারেশন করা যাচ্ছে না, তাহলে আমরা কী করব। যেমন এই অঙ্কটা যদি তুমি দেখো ডিওয়াই ডিএক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান, এবার যদি আমি এটাকে সেপারেট করতে চাই তাহলে দেখো কিছুতে বের করতে পারছি না। তুমি যদি ই টু দি পাওয়ার মাইনাস ওয়াইকে ই টু দি পাওয়ার এক্সের তলায় নিয়ে আসো, তাহলে দেখো লসাগু করলে সেই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার ওয়াই ওয়াই এরকম ধরনের চলে আসছে, তাহলে হচ্ছে না। তাহলে আমি যদি এক্স মাইনাস ওয়াইগুলো জেড পুট করি তাহলে কী হলো, ওয়ান মাইনাস ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিজেড ডিএক্স, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়ান মাইনাস ডিজেড ডিএক্স, এটা হলো। তাহলে আমি যদি ডিওয়াই ডিএক্সকে আবার রিপ্লেস করে দিই ইন টার্মস অফ জেড অ্যান্ড এক্স, আর আমার রাইট সাইডে আমি এক্স মাইনাস ওয়াইয়ের জায়গায় যদি জেড পুট করি তাহলে দেখো একটা সুন্দর জিনিস আসছে, ওয়ান মাইনাস ডিজেড ডিএক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড প্লাস ওয়ান। তাহলে এখানে ডিজেড মানে মাইনাস ই টু দি পাওয়ার জেড, মাইনাস ই টু দি পাওয়ার জেড ডিএক্স। তাহলে পরিষ্কার আমার জেড এবং এক্স সেপারেট হয়ে গেল। তাহলে জেড আর এক্স যখন সেপারেট হয়ে গেল আমি ইন্টিগ্রেশন করতে পারছি ই টু দি পাওয়ার মাইনাস জেড ডিজেড আর মাইনাস ডিএক্স মাইনাস সি। তাহলে যেই সেপারেট হয়ে গেল আমার ইন্টিগ্রেশনটা কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে গেলে আমি জেডের মান এক্স ওয়াই মাইনাস এক্স মাইনাস জেড, জেডের মান এক্স মাইনাস ওয়াই ই টু দি পাওয়ার মাইনাস জেড বসলে ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স, এটা হয়ে গেল। তাহলে এটা এক্স প্লাস সি হয়ে গেল, তার মানে আমার কিন্তু অঙ্কটা হয়ে গেল। তাহলে এটা হলো সাবস্টিটিউশন মেথড হলো, মানে আমি কিন্তু সরাসরি অঙ্কটার এক্স ওয়াইকে সেপারেট করতে পারছি না ভেরিয়েবলকে, তখন আমাদের সাবস্টিটিউট করতে হবে। যেমন ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই আছে, এই অঙ্কটার ক্ষেত্রে দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জেড যদি আমি পুট করি তাহলে সেখান থেকে ডিওয়াই ডিএক্সের মান তুমি নিয়ে এখানে বসালে ডিজেড ডিএক্স মাইনাস ওয়ান আসলো, জেড আর এক্স সেপারেট হয়ে গেল। যেই জেড আর এক্স সেপারেট হয়ে গেলো আমি অঙ্কটা ইন্টিগ্রেশন করে ফেলতে পারছি। ইন টার্মস অফ পিসে আসলো, জেড দিয়ে আসলো, জেডের মান এক্স প্লাস ওয়াই ধরেছি বসিয়ে দেবো। এবারে অঙ্কটা কী বলেছিল তোমাকে, না ওয়াই ইকুয়াল টু ওয়ান যখন এক্স ইকুয়াল টু জিরো, সেই কন্ডিশন বসালে এক্স ইকুয়াল টু জিরো ওয়াই ইকুয়াল টু ওয়ান এক নামে বসালে tan c ইকুয়াল টু ওয়ান, সি ইকুয়াল টু পাই বাই ফোর। তারপর এক্স প্লাস ওয়ান হলো tan এক্স প্লাস সি, যেটা ছিল সেটা হলো এক্স প্লাস পাই বাই ফোর হয়ে গেল। তাহলে এই সাবস্টিটিউশনগুলো তোমাকে বুঝতে হবে, বুঝে করতে হবে তোমাকে। এখানে যেমন একটা অঙ্ক আছে লগ অফ ডিওয়াই ডিএক্স দিয়েছে, লগ অফ ডিওয়াই ডিএক্স মানে ডিওয়াই ডিএক্স মানে ই টু দি পাওয়ার অফ দ্যাট ফোর এক্স মাইনাস টু আই মাইনাস টু। তাহলে এটা যেমন যদি গোটাটা জেড ধরো, তুমি জেড পুট করলে দেখো ডিওয়াই ডিএক্সকে আমরা সেপারেট করে নিতে পারছি, নিলে ইন টার্মস অফ পিসে আসছে জেড এবং এক্স, জেড আর এক্সের যেই আসলো ইন্টিগ্রেশনটা দেখো এখানে ইন্টিগ্রেশনটা কিন্তু বেশ বড় সড়ো একটা ইন্টিগ্রেশন। দেখো অঙ্কটা কিন্তু সেপারেট যখন হয়ে গেল ডিজেড বাই টু মাইনাস ই টু দি পাওয়ার জেড ইকুয়াল টু টু ডিএক্স, এটা কোনো প্রবলেম না, সেপারেট হয়ে গেল। তাহলে ইন্টিগ্রেশনটা কী হচ্ছে, ইন্টিগ্রেশন ডিজেড বাই টু মাইনাস ই টু দি পাওয়ার জেড টু ডিএক্স প্লাস সি। তাহলে আমার রাইট সাইডের ইন্টিগ্রেশন খুব হয়ে গেল। তাহলে আমার লেফট সাইডের ইন্টিগ্রেশন যেটা পড়ে আছে সেটাকে কিন্তু একটুখানি অ্যারেঞ্জ করতে হলো। কি না, আমার ই টু দি পাওয়ার মাইনাস জেড দিয়ে উপর নিচে যদি গুণ করি তাহলে ই টু দি পাওয়ার মাইনাস জেড ডিজেড টু ই টু দি পাওয়ার মাইনাস জেড মাইনাস ওয়ান, মাইনাস হাফ নিল মাইনাস টু ই টু দি পাওয়ার মাইনাস জেড টু ই টু দি পাওয়ার মাইনাস জেড মাইনাস ওয়ান। এটাকে যদি তুমি একটা কিছু পুটিং করো, সাপোজ কোনো আর বা এস বা টি পুট করো, তাহলে দেখো উপরের মাইনাস টু ই টু দি পাওয়ার মাইনাস জেড ডিজেড আসছে, সেখান থেকে কিন্তু আমি এই লগারিদমটা লিখতে পারছি। বুঝতে পারছো, নিচেরটাকে সাবস্টিটিউট করে এটা লগারিদম লিখতে পারছি। এবার তুমি সাবস্টিটিউট করে দেখাতে পারো বা সরাসরি তুমি কিন্তু এটা লিখতেও পারো। আচ্ছা, এটাকে সরাসরি লেখার জন্য তুমি আর একটা কায়দা অবলম্বন করতে পারো, যেটা আমি তোমাকে শর্টকাট এর আগে শিখিয়েছিলাম, লক্ষ্য করে আমি দেখিয়ে দিচ্ছি। মাইনাস হাফ বাইরে যেমন আছে থাক, আমি উপরের টার্মটাকে কি লিখছি দেখো, ডি অফ টু ই টু দি পাওয়ার মাইনাস জেড মাইনাস ওয়ান, আর নিচে টু ই টু দি পাওয়ার মাইনাস জেড মাইনাস ওয়ান। কারণ দেখো ডি অফ মানে উপরেরটাকে যদি তুমি ডেরিভেটিভ করো ওয়ান ভ্যানিশ হয়ে যাচ্ছে, আর টু ই টু দি পাওয়ার মাইনাস জেড, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস জেড করলে কী হবে, ই টু দি পাওয়ার মাইনাস জেডের জন্য মাইনাস ওয়ান মানে মাইনাস টু ই টু দি পাওয়ার ডিজেড, তার মানে কী হলো ডিএক্স বাই এক্স থাকলে কী হয় লগ এক্স হয়।
তাহলে ডি অফ টু ই টু দি পাওয়ার মাইনাস জেড মাইনাস ওয়ান বাই টু ই টু দি পাওয়ার মাইনাস জেড মাইনাস ওয়ান, মানে যেটা ভেরিয়েবল তার ডি অফ সেটা আছে এবং তলায় সেটাই আছে, তার মানে এই ডাইরেক্ট ইন্টিগ্রেশন কী হবে, লগ অফ এটা হয়ে যাবে। তার মানে এই লেখার কায়দাগুলো তুমি যদি লিখতে পারো, অথবা যদি নিচেরটা জেড আরেকটা কিছু অন্য পুট করো পি বা আর, তাহলে দেখবে যে আমি এইটাই লগারিদম অফ এইটাই পাচ্ছি। বোঝা গেল কি? মানে স্যার দুভাবেই হতে পারে। দুভাবে হতে পারে, তুমি নিচেরটাকে একটা সাবস্টিটিউট করো, জেড যেহেতু আছে জেড পুট করবে না, তাহলে অন্য কিছু পুট করবে, পি ডব্লিউ টি অন্য কিছু পুট করলে দেখবে ওই উপরে আসবে, ধরো যদি ডব্লিউ পুট করো তাহলে উপরে আসবে ডি ডব্লিউ, নিচে আসবে ডব্লিউ, আর সেটাকে আমি যদি ডি অফ উপরেরটাকে ডি অফ নিচেরটা দিয়ে এরকম কায়দা করে লিখে নিতে পারি, তাহলে সরাসরি আমি ইন্টিগ্রেশনটা করতে পারবো। কারণ ডি এক্স অফ বাই এক্স যদি থাকে তাহলে লগ হয়, তাহলে ডি অফ টু ই টু দি পাওয়ার মাইনাস জেড বাই টু ই টু দি পাওয়ার মাইনাস জেড মাইনাস ওয়ান আছে, তার মানে যেটা ভেরিয়েবল আছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেটাই নিচে আছে, তার মানে কি লগারিদম হবে। তাহলে আমি সরাসরি লিখতে পারলাম। এবার এই লেখার কায়দাটা তুমি যত লিখতে পারবে টাইম সেভ করতে পারবে, মানে এখানে একবার জেড পুট করেছি, আবার একটা পুটিং করলে অঙ্কটা আরও 4 লাইন বাড়বে, সেই জন্য এইগুলো তোমাকে হচ্ছে একটুখানি বুদ্ধি খাটাতে হবে, খাটালে তুমি সহজে করতে পারবে। তাহলে জিনিসটা দাঁড়ালো ওদিকে তোমার এই হাফটা গুণ করে দিলে মাইনাস টু এক্স মাইনাস টু সি হলো, মাইনাস হাফ পুরো গুণ করে দিল। আচ্ছা তাহলে মাইনাস ফোর এক্স এটা প্লাস লগ কে ধরলো, মানে এই ইন্টিগ্রেশনটাকে ইন্টিগ্রেশন কনস্ট্যান্টটাকে এরকম কায়দা করে ধরছে, কারণ যাতে পরে আমাদের একটু কিছু সুবিধা হয়, আর কিছু না। এটা তুমি চেঞ্জ করতে পারো, নাও পারো। তাহলে দাঁড়ালো কি লগ টু ই টু দি পাওয়ার মাইনাস জেড মাইনাস ওয়ান বাই, তাহলে এই লগটা এপাশে নিয়ে আসলে তাহলে লগ কেটা তলায় চলে গেল, তাহলে মাইনাস ফোর এক্স, তাহলে আমার জিনিসটা কি দাঁড়াচ্ছে না টু ই টু দি পাওয়ার মাইনাস জেড মাইনাস ওয়ান, মানে ই টু দি পাওয়ার মাইনাস ফোর এক্স, আর এই কেটা ওদিকে গুণ করে দিল কে ই টু দি পাওয়ার মাইনাস ফোর এক্স, তাহলে টু ই টু দি পাওয়ার টু মাইনাস ই টু দি পাওয়ার জেড সমান হচ্ছে কে ই টু দি পাওয়ার জেড মাইনাস ফোর এক্স। এটা হচ্ছে তোমার কী করলো না ই টু দি পাওয়ার মাইনাস জেড ছিল, সেটা ই টু দি পাওয়ার জেড দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করলো, করলে দেখো টু ই টু দি পাওয়ার জেড মাইনাস কে ই টু দি পাওয়ার জেড মাইনাস ফোর এক্সটা হলো। আর তাহলে আমি জেডের ভ্যালু পুট করছি টু ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার ফোর এক্স মাইনাস টু ওয়াই মাইনাস টু, আর কে ই টু দি পাওয়ার মানে মাইনাস ফোর এক্স যেটা ছিল সেটা হচ্ছে টু দিয়ে, এক মিনিট এখানটা কী লিখলো, টু ই টু দি পাওয়ার জেড মান ফোর এক্স মাইনাস টু ওয়াই মাইনাস টু পুট করলো। হ্যাঁ ঠিক আছে, উপরে জেড মাইনাস ফোর এক্স ছিল, ডান দিকে কে ই টু দি পাওয়ার জেড মাইনাস ফোর এক্স ছিল, বসিয়ে ক্যালকুলেট করলে এই মানটা বসিয়ে ক্যালকুলেট করলে মাইনাস টু ওয়াই মাইনাস টু হলো। এবার হচ্ছে প্রশ্ন অনুযায়ী যখন ওয়াই ইকুয়াল টু ওয়ান তখন এক্স ইকুয়াল টু হচ্ছে ওয়ান, তাহলে আমার বসিয়ে দিলে কি হচ্ছে দেখো লক্ষ্য করো, টু ই টু দি পাওয়ার এই যে ফোর এক্স মাইনাস টু ওয়াই মাইনাস টু আছে এটা বসালে ই টু দি পাওয়ার জিরো হচ্ছে, মানে ওয়াইয়ের মান ওয়ান আর এক্সের মান যদি ওয়ান বসাও দেখো ই টু দি পাওয়ার জিরো হচ্ছে আমার লেফট সাইডে, রাইট সাইডে কী হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ফোর মানে দুই আর মাইনাস দুই, তাহলে মাইনাস ফোর হয়ে গেল, ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, টু মাইনাস ওয়ান মানে ওয়ান, তাহলে দেওয়ার পর কে ইকুয়াল টু ই টু দি পাওয়ার ফোর, মানে ঘুরিয়ে ডিভাইড করে দিলে তাহলে পুরো জিনিসটা কী দাঁড়ালো আমার, পুরো জিনিসটা কে এর ভ্যালুটা তুমি যদি এবার বসিয়ে দাও এই লাস্ট সমীকরণে, তাহলে তোমার ইন্টিগ্রেশনটা কিন্তু হয়ে গেল এবং এটাই হলো ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। এবার এখানে একটা অল্টারনেট ওয়ে বের করেছে, ওরা ভেরিয়েবলটাকে সেপারেট করেছে, ই টু দি পাওয়ার এইটা করেছে করে এটাকে ভেরিয়েবল সেপারেট, ই টু দি পাওয়ার ফোর এক্স ই টু দি পাওয়ার মাইনাস টু ওয়াই মাইনাস টু ছিল, ই টু দি পাওয়ার টু ওয়াই প্লাস টু ডি ওয়াই ই টু দি পাওয়ার ফোর ডিএক্স, ডাইরেক্ট ভেরিয়েবলটা সেপারেট করেছে, করলে ইন্টিগ্রেশন করলে কী হচ্ছে দেখো ই স্কোয়ার, এই যে ই টু দি পাওয়ার এখানে ছিল ই টু দি পাওয়ার টু ওয়াই, তাহলে টু যদি কমন নাও তাহলে ই স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়ান, সেটা ওরা লিখেছে ই স্কোয়ার ই টু দি পাওয়ার টু ওয়াই, মানে সোজা কথায় এটাকে কমন নিয়ে নিয়েছে, এখান থেকে ই স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার টু ওয়াই, ই স্কোয়ারটা কনস্ট্যান্ট হলে ওটাকে ইন্টিগ্রেশনের বাইরে করে দিয়েছে, তাহলে ই স্কোয়ার ই টু দি পাওয়ার টু ওয়াই, দেখো লক্ষ্য করো ই স্কোয়ার এখান থেকে নিয়ে নিলে তোমার ই টু দি পাওয়ার টু ওয়াই ডিওয়াই, ই টু দি পাওয়ার টু ওয়াই ডিওয়াই শুনতে পাচ্ছি অল্প? হ্যাঁ আচ্ছা তাহলে ই টু দি পাওয়ার ফোর এক্স ডিএক্স প্লাস কে, তাহলে ইন্টিগ্রেশন করলে ই স্কোয়ার থাকলে ই টু দি পাওয়ার টু ওয়াই বাই টু ইকুয়াল টু ই টু দি পাওয়ার ফোর এক্স বাই ফোর প্লাস কে। এবার তাহলে এখানে কিন্তু এটা কিন্তু একটু ছোটো হয়ে গেল, কোনো অসুবিধা হলো না,
তাহলে y ইকুয়াল টু 1 x ইকুয়াল টু 1 যদি পুট করি তাহলে k এর ভ্যালুটা e⁴/4 তাহলে বসিয়ে দাও, দিলে একই রকম উত্তর এসে গেছে, কোনো চিন্তা নেই। এবার এই অঙ্কটা দেখো, পরের অঙ্কটা 4 নম্বর অঙ্কটা আমি কিন্তু সরাসরি এখানে কিছু করতে পারছি না। এখানে সরাসরি যদি করতে যাই রুট ওভার থাকার জন্য আমি রুট থেকে বের করে এনে যে ওকে সেপারেশন অফ ভেরিয়েবল করবো তাও হচ্ছে না। জেড সাবস্টিটিউট সরাসরি করলে রুট জেড এসে যাবে, তাহলে আমি করবো কি জেড স্কোয়ার সাবস্টিটিউট করবো রুটটাকে তাড়ানোর জন্য। তাহলে করলে ডিআই ডিএক্স এর মান বসালাম, বসিয়ে জেড আর এক্স এর মধ্যে রিলেশন আসলো, তারপর ইন্টিগ্রেশন করলাম ইন টার্মস অফ জেড, জেডের ভ্যালু বসিয়ে দিলাম, দিলে আমার ইন্টিগ্রেশনটা হয়ে গেল। ঠিক আছে, এইভাবে করে তোমাকে অঙ্কগুলো করতে হবে। আর এটা হলো আর একটা ধরন, হলো জেড সাবস্টিটিউশন দিয়ে করলাম। আর সেপারেশন অফ ভেরিয়েবল করলাম। আর এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিআই, এই 6 নম্বর অঙ্কটা দেখো, এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিআই প্লাস এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই অঙ্কটা করতে গিয়ে দুটো জিনিস বলছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার আর ওয়াই বাই এক্স ইকুয়াল টু ভি, এই দুটো জিনিসকে পুট করলো। তাহলে এই দুটো জিনিস যখন পুট করলো তাহলে এটা কীভাবে অঙ্কটা হচ্ছে সেটা তোমাকে একটু দেখতে হবে। এবার 1 আর 2 এর অবকল সমীকরণ নিয়ে পাই, 1 আর 2 এর অবকল সমীকরণ মানে ডিফারেন্সিয়াল করলো, মানে 2x dx প্লাস 2y dy 2u du, আর তার মানে আমার যে 2 ক্যান্সেল হয় তাহলে x dx প্লাস y dy সমান u du। ওকে, জাস্ট এটাকে ডিফারেন্সিয়াল করলো, অবকল নিয়ে করলো। dv, এবার যদি আমি এটা dv করি তার মানে কি u বাই v এর রুল দিয়ে ভাগ করতে হবে, তাহলে x dy মাইনাস y dx বাই x স্কোয়ার, তার মানে দাঁড়ালো কি x dy মাইনাস y dx সমান x স্কোয়ার dv। আচ্ছা, তাহলে আমার যে অরিজিনাল অবকল সমীকরণটা দিয়েছিল এইটা, সেটা তাহলে কিসে পাল্টাচ্ছে না ইউ ডিউ প্লাস এক্স স্কোয়ার ডিভি বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এবার আমি কি করলাম, এই এক্স স্কোয়ার দিয়ে উপর নিচে ভাগ করলাম, তাহলে ইউ ডিউ প্লাস ডিভি বাই 1 প্লাস ওয়াই বাই এক্স হোল স্কোয়ার। তাহলে ওয়াই বাই এক্স মানে কি পুট করেছি, ভি পুট করেছি, তাহলে ইউ ডিউ প্লাস ডিভি বাই 1 প্লাস ভি স্কোয়ার ওয়াই বাই এক্সকে যদি লিখি, তাহলে দেখো এরা কিসে সেপারেট হয়ে গেল, ইন টার্মস অফ ইউ এবং ভিতে সেপারেট হয়ে গেল। ইন্টিগ্রেশন করলে তাহলে ইউ ডিউ ডিভি বাই 1 প্লাস ভি স্কোয়ার সি বাই 2, তাহলে ইউ স্কোয়ার বাই 2 প্লাস ট্যান ইনভার্স ভি ইকুয়াল টু সি বাই 2। তাহলে এবার ইন্টিগ্রেশন হয়ে গেলে ইউ স্কোয়ার প্লাস 2 ট্যান ইনভার্স ভি সমান সি। এবার ইউ আর ভি এর মানটা আমরা বসিয়ে দিলাম, দিলে কিন্তু আমার অঙ্ক হয়ে গেল। আচ্ছা, এবার তারপরে আমাকে বলেছে এক্স ইকুয়াল টু 1 আর ওয়াই ইকুয়াল টু 1, যখন এক্স ইকুয়াল টু 1 সেই কন্ডিশন বসালে আমি সি এর মান পেলাম হচ্ছে 2 প্লাস পাই বাই 2, বসিয়ে দিলে আমার হয়ে গেল। এবার এই অঙ্কটাকে দেখো আমি একটু অন্যরকমভাবে কিছু ভাবা যায় কি না সেটা যদি একটু লেখার চেষ্টা করো তাহলে কি দাঁড়ায় এই অঙ্কটাকে। ঠিক আছে, আমার অঙ্কটার রেজাল্ট কী এসেছিলো, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2 ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ঠিক আছে, এই জিনিসটা অঙ্কটা ছিল হচ্ছে এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস ওটা ছিল কি এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স, এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স বাই নিচে ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা করলে 0, তাই তো। এবার প্রথম এই টার্মটাকে আমি কি লিখতে পারি লক্ষ্য করো, প্রথম টার্মটাকে আমি লিখছি, আমি আলাদা করে দেখাচ্ছি তোমাকে এখান থেকে, এক্স ডিএক্স
যে এক্স ডিএক্স মানে এটা আমি বুঝতে পারছি কোথাও যেন এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করা হয়েছে, তাহলে এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে 2x ডিএক্স হয়, কিন্তু 2 নেই, যে 2 না থাকুক আমি একটা হাফ নিতে পারি, হাফ আমি এরকম লিখতে পারি। এগুলো সেই প্রথম দিকে আমি শর্টকাট লেখার ডি অফ বলে ফাংশনকে লেখার একটা কায়দা তোমাকে দেখিয়েছিলাম, সেই ধারণা থেকে কিন্তু আসছে। এগুলো যত তুমি অ্যাপ্লাই করতে পারবে অঙ্ক সহজে ধরে নিতে পারবে তুমি। এটা হলো, তার মানে আমি বুঝতে পারছি, এবং পরের টার্মটা 2y dy আছে, মানে পুরোটা একটা ডিফারেন্সিয়াল করা হয়েছে কার না এইরকম একটা ফাংশনে ডি অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো তুমি ব্যাকে যাও, দেখো পুরো মিলে যাচ্ছে তোমার, তাই তো? কারণ এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াইকে আমি কি লিখতে পারি, এইরকম আমি লিখতে পারি, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে? এবার এটার যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে হাফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পেয়ে যাবো, কারণ ইন্টিগ্রেশন ডিএক্স থাকলে কী হয় এক্স, তাহলে ডি অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, মানে কী পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই টার্মটা নিয়ে আমার কোনো চিন্তা নেই। সেকেন্ড টার্মটা নিয়ে আমাকে একটু ভাবতে হবে কীভাবে আমি করলে এইরকম কিছু একটা লেখার চেষ্টা করতে পারি, তাই তো অর্ক? হ্যাঁ, ওটাকে তাহলে ভাবতে হবে আমার। মাঝখানে মাইনাস আছে মানে আমার এটা পরিষ্কার, আবার এক্স ডিওয়াই উল্টে আছে, এক্স ডিওয়াই ওয়াই ডিএক্স, তার মানে আমার যদি ডি অফ এক্স ওয়াই থাকতো, ডি অফ এক্স ওয়াই মানে ইউভি রুল, গুণের রুল, প্রোডাক্টের রুল যদি থাকতো তাহলে তো মাঝখানে প্লাস হতো, তাহলে তো মাইনাসে এসে গন্ডগোল করে দিল, ডি অফ এক্স ওয়াই লিখতে পারছি না আমি, তাই তো? তাহলে মাইনাস মানে নিশ্চয়ই এটা ভাগের কোনো ফর্মুলা ব্যবহার করা হয়েছে, কারণ একমাত্র ভাগের ফর্মুলার মাঝখানে কিন্তু মাইনাস আসে, এবং অর্ডারটা উল্টে আছে ডিওয়াই ডিএক্স। যদি ডিএক্স ডিওয়াই থাকতো, এক্স ডিএক্স ওয়াই ডিওয়াই থাকতো, তাহলে এরকম কোনো যোগফলের বা বিয়োগফলের কিছু লেখা যেত, কিন্তু ডিফারেন্সিয়ালটা আবার উল্টে আছে, এক্সের সঙ্গে ডিওয়াই, ওয়াইয়ের সঙ্গে ডিএক্স, আবার মাঝখানে মাইনাস, তার মানে শিওর এখানে ভাগের একটা কিছু ফর্মুলা ব্যবহার করা হয়েছে, তাই তো? কি মনে হচ্ছে? হ্যাঁ। কিন্তু কিছু তলায় তাহলে ভাগের ফর্মুলা ব্যবহার করলে তলায় কিছু একটি স্কোয়ার থাকে, কিন্তু স্কোয়ার টার্মটা এখানে মিসিং। আচ্ছা মিসিং থাক, কি উপায় বের করা যায় আমি দেখি। আচ্ছা তাহলে ভাগের ফর্মুলা তলায় কি ভাগ আছে? আচ্ছা ভাগের ডি অফ ইউ ভি যদি থাকতো, তাহলে ভাগের ফর্মুলায় তোমাকে কি বলেছিলাম না, তলায় যেটা থাকবে তার হোল স্কয়ার থাকবে, আর উপরে প্রথমে যে থাকবে তার ডেরিভেটিভ হবে প্রথমে, তাই তো? তাহলে ডি ওয়াই হয়েছে, তার মানে ওয়াইটা উপরে আছে, তাই তো? ডি ওয়াই প্রথমে এসছে, এক্স ডি ওয়াই, তাহলে ওয়াইটা উপরে আছে আর এক্স আছে তলায়, শিওর? তার মানে এটা কার ভাগের ফর্মুলা? ডি অফ ওয়াই বাই এক্স এর, তাই তো? তাহলে আমি যদি এটাকে ভাগের ফর্মুলা ব্যবহার করি তাহলে তলায় কি আসবে? এক্স স্কোয়ার আসবে, লক্ষ্য করো এক্স স্কোয়ার, এক্স থাকলো, যে উপরে আছে তাকে আগে প্রায়োরিটি দিতে হবে, তাহলে এক্স ডিওয়াই, মানে একটা ফর্মুলা মনে রাখার সুবিধার জন্য, মাইনাস ওয়াই ডিএক্স। তাহলে উপরের টার্মটা মিলে গেল, কিন্তু এক্স স্কোয়ার নেই, এক্স স্কোয়ার মিসিং, তাই তো? উপরেরটা আমি ডি অফ ওয়াই বাই এক্স লিখতে পারছি, কিন্তু এক্স স্কোয়ার মিসিং, এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে নেবো উপর নিচে, তাই তো? তাহলে আমি যদি এটাকে এখান থেকে সেপারেট করে দিলাম, আমি এবার এটাকে যদি ভাগ করে নিই তাহলে আমি কি লিখতে পাচ্ছি? এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স বাই, আমি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে নিলে আমার উপরেরটা আমি কি লিখতে পারবো? সরাসরি ডি অফ ওয়াই বাই এক্স লিখতে পারবো, আর নিচেরটা কি হয় আমি লক্ষ্য করি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, ওকে? তাহলে উপরেরটা আমার কি হয়ে গেল? উপরেরটা হয়ে গেল ডি অফ ওয়াই বাই এক্স,
আর নিচেরটা আমি কি লিখতে পাচ্ছি, 1 প্লাস এক্স স্কোয়ার দিয়ে যদি আমি ভাগ করে দিই নিচেরটাকে, তাহলে 1 প্লাস ওয়াই বাই এক্স হোল স্কোয়ার, তাই তো? আচ্ছা, ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1 হলে কি হয়, ট্যান ইনভার্স এক্স, তাই তো? হ্যাঁ, ডি অফ ওয়াই বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস এক্স হোল স্কোয়ার, এটা যদি হয় তাহলে কি হবে, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ওয়াই বাই এক্স। হ্যাঁ, তাহলে দেখো এই দুটো জিনিসকে এই কায়দাতে যদি আমি লিখতে পারি, তাহলে প্রথমটারও ইন্টিগ্রেশন হয়ে গেল, পরেরটারও ইন্টিগ্রেশন হয়ে গেল, এবং দেখো এবার তোমার বইয়ের সঙ্গে মিলে যাবে, বইয়ের সঙ্গে মিলে যাবে। কনস্ট্যান্টটাকে ছাড়ো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমি লিখছি না, এটা দুটোকে ছোট করে আমি পাশাপাশি দেখাচ্ছি তোমাকে। এটা আমি নেক্সট পেজে যাচ্ছি। প্রথমটার ইন্টিগ্রেশন করলে কি হচ্ছে তোমার, হাফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো? তাহলে হাফ, মানে আমি আর ইন্টিগ্রেশন কথাটা লিখলাম না বা সিম্বলটা দিলাম না, আমি তোমাকে সরাসরি মুখে বলে দিচ্ছি, হাফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর প্লাস পরের টার্মটা যেটা আছে ওটা কি হলো, ওই পরের টার্মটার জন্য ডি অফ ওয়াই বাই এক্স বাই 1 প্লাস ওয়াই বাই এক্স স্কোয়ার, ওটা ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, তাই তো? এখান থেকে যেটা আসবে সেকেন্ড টার্মটা ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, তাহলে প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স হয়ে আছে। হ্যাঁ, ইকুয়াল টু তুমি একটা কনস্ট্যান্ট ধরো C1 সাপোজ, তাহলে 2 যদি গুণ করে দাও তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2 ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, 2 C1কে তুমি C বলে দাও, হয়ে গেল। তার মানে এই সাবস্টিটিউশনগুলো কিন্তু আর তোমাকে বসাতে হলো না, আমি ওই জাস্ট কম্প্যাক্ট ফর্মে যেটা রিঅ্যারেঞ্জ করে লিখলে সেটা কিন্তু সহজে তুমি কিন্তু লিখতে পারো। এর একটা লিস্ট আমি তোমাকে সেপারেট করে পাঠিয়ে দেবো আমার কাছে, হ্যাঁ, একটা অন্য বই থেকে, মানে এই জাতীয় হলে কাকে কীরকমভাবে কম্প্যাক্ট ফর্মে লেখা যায় তার একটা লিস্ট আছে, আমি সেটা পাঠিয়ে দেবো। সেটা তোমাকে প্র্যাকটিস করতে হবে, মানে সব সময় যে ওই লিস্ট থেকে কমন আসবে তা না, কিন্তু লিস্টটাকে ইউজ করে তুমি অনেক ধরনের লিখতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এটা একটা হলো। এবার বলছে প্রথম ক্রম ও প্রথম মাত্রার সমমাত্রিক সমীকরণ, মানে সলিউশন অফ হোমোজিনিয়াস ইকুয়েশন, হোমোজিনিয়াস। আচ্ছা, হোমোজিনিয়াস ব্যাপারটা কি না, ধরো ডিআই ডিএক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই বাই এক্স আছে, তাহলে ওয়াই বাই এক্সের অপেক্ষককে যদি কাউকে আমরা প্রকাশ করতে পারি তাহলে হচ্ছে আমরা সেটাকে বলতে পারবো যে সেটা হচ্ছে হোমোজিনিয়াস ফাংশন। আচ্ছা, তার মানে কোনো একটা ফাংশনকে ওয়াই বাই এক্স আকারে আমরা যদি লিখতে পারি তাহলে তাকে আমরা হোমোজিনিয়াস বলবো, এটাই আপাতত শোনো। অ্যাকচুয়ালি এটা ডিগ্রি, এনের ডিগ্রি, হোমোজিনিয়াস ফাংশন, এই সমস্ত ব্যাপারগুলো আছে। আচ্ছা, তাহলে দেখো ডিওয়াই ডিএক্স এরকম একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, তাহলে ডিওয়াই ডিএক্স মানে এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়াই বাই এক্স বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার আকার। তাহলে আমি কি লিখতে পারলাম, আমার রাইট সাইডটা কিন্তু এফ অফ ওয়াই বাই এক্স ফর্মেই কিন্তু আসলো, তাহলে ওয়াই বাই এক্স বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, তার মানে আমি এই ফর্মে লিখতে পারলাম। তার মানে এটা হলো আমি এফ এক্সের কী, এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন কী বলবো, ইন টার্মস ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি, এবং এটা হলো হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কারণ আমি রাইট সাইডের ফাংশনটাকে এফ অফ এক্স ওয়াই ফাংশনকে আমি এফ অফ ওয়াই বাই এক্স এই ফর্ম্যাটে আমি লিখতে পারলাম। তাহলে এই জাতীয় ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা কীভাবে সলভ করবো, এই জাতীয় ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা সাধারণভাবে এই যে এফ অফ ওয়াই বাই এক্স ফর্মে লেখা যাচ্ছে, তার মানে আমি ওয়াই বাই এক্স ইকুয়াল টু ভি পুট করে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সলভ করে থাকবো। এবং সেটার মেথডটা এখানে জেনারেল মেথডটা ডিসকাস করেছে, আমি সরাসরি একটা এক্সাম্পলে চলে যাচ্ছি, তোমার বুঝতে সুবিধা হবে। ধরো ও ডিআই ডিএক্স এগুলো 2x মাইনাস 3i বাই 3x মাইনাস 2i আছে, তাহলে আমি এটা হচ্ছে যেহেতু এটাকে দেখো আমি যদি x দিয়ে ডিভাইড করে দিই তাহলে কি হচ্ছে 2 মাইনাস 3 ইন্টু ওয়াই বাই এক্স আর 3 মাইনাস 2 ইন্টু ওয়াই বাই এক্স। তার মানে কী হলো, আমার রাইট সাইডের ফাংশনটাকে আমি এফ অফ ওয়াই বাই এক্স ফর্মে লিখতে পারলাম। তার মানে আমি এখানে কী পুট করবো, ওয়াই ইকুয়াল টু ভি এক্স পুট করবো, বা ওয়াই বাই এক্স ইকুয়াল টু ভি, এটা আমি পুট করব। তার মানে ওয়াই ইকুয়াল টু ভি এক্স, এই পুটিংয়ের দ্বারা আমি কি করব, আমি অঙ্কটাকে সলভ করার চেষ্টা করব। এবার কীভাবে সলভ করছি সেটা লক্ষ্য করো। তাহলে ওয়াই ইকুয়াল টু ভি এক্স পুট করলাম, আমি এটাকে ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ভি প্লাস এক্স ডিভি ডিএক্স। দেখো তাই হচ্ছে তো।
হুম। আচ্ছা বেশ, এবারে আমি কি করছি না ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা আমি পুট করে দিচ্ছি একদম অরিজিনাল ইকুয়েশনে। তাহলে ভি প্লাস এক্স ডিভি ডিএক্স ইকুয়াল টু 2x মাইনাস 3vx বাই 3x মাইনাস 2vx, এই জিনিসটা হলো। কারণ ওয়াই বাই এক্স ইকুয়াল টু আমি ভি পুট করেছি, সেই জন্য ওয়াইয়ের জায়গায় ভি এক্সটা পুট করলো, এরপরে এক্স কমন নিয়ে এক্সটাকে ক্যান্সেল করে দিল। তাহলে আর ভিটাকে আমার রাইট সাইডে নিয়ে চলে গেল। তাহলে এক্স ডিভি ডিএক্স মানে 2 মাইনাস 3v বাই 3 মাইনাস 2v মাইনাস ভি, ক্যালকুলেশন করলে এই জিনিসটা এরকম আমার রাইট সাইডে দাঁড়ালো। আচ্ছা, তার মানে কি দাঁড়াচ্ছে, আমি যদি সেপারেশন করি ভেরিয়েবলকে, তাহলে ভি আর এক্সের ভেরিয়েবল সেপারেশন হয়ে যাচ্ছে, দেখো 3 মাইনাস 2v বাই 2 ইন্টু ভি স্কোয়ার মাইনাস 3v প্লাস 1 ডিভি আর ডিএক্স বাই হচ্ছে এক্স। তাহলে আমার ভেরিয়েবল যেই সেপারেশন হয়ে গেলো, এবার আমার ইন্টিগ্রেট করা কাজ। তাহলে আমার রাইট সাইডটা তো ইন্টিগ্রেশন খুব ইজি হয়ে যাচ্ছে, লেফট সাইডটা আমাকে দেখতে হবে কী হয়। তাহলে আমি মাইনাস কমন নিয়ে 2v মাইনাস 3 আর ভি স্কোয়ার মাইনাস 3v, নিচেরটাকে যদি জেড পুট করো তাহলে দেখো উপরে 2v মাইনাস 3 আসছে, তার মানে ডি জেড বাই জেড, তার মানে লগ জেড, তার মানে লগ অফ ভি স্কোয়ার মাইনাস 3v প্লাস 1। এগুলো দেখে কিন্তু একটু একবারে লিখতে হবে, নাহলে অঙ্ক লেন্দি হয়ে যাবে। তুমি একটু দেখলে বুঝতে পারবে, অসুবিধা হলে সাবস্টিটিউট করবে। তার মানে আমি এই লগটাকে রাইট সাইড থেকে যদি আমি লেফট সাইডে নিয়ে যাই তাহলে দাঁড়ালো, আর দুইটাকে যদি এক্স স্কোয়ারের মাথায় পাঠিয়ে দিই তাহলে লগ অফ এক্স স্কোয়ার ভি স্কোয়ার মাইনাস 3v প্লাস 1 লগ সি। তার মানে আমি যদি লগারিদম সরিয়ে দিই তাহলে এক্স স্কোয়ার ভি মানে কি ওয়াই বাই এক্স ধরেছিলাম, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3y বাই এক্স প্লাস সি ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এবার এটাকে যদি গুণ করে দেয় তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 3xy প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু সি। তাহলে এইটা হয়ে গেল আমার হোমোজিনিয়াস ফাংশন হিসেবে এটার আমার সলিউশন। এবার এটাকে একটু অন্যরকমভাবে করছে, কীভাবে করছে না কোনাকুনি গুণ করে ডিএক্স ডিওয়াই ডিওয়াইগুলো সব নিল। ওরা যেটা করছে ডিএক্সটাকে এক জায়গায় রাখছে, ডিওয়াইটাকে এক জায়গায় রাখছে, আর ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই এটাকে এক জায়গায় লিখছে, লিখে এবার কম্প্যাক্ট ফর্মে এটাকে করবে। লক্ষ্য করো কম্প্যাক্ট ফর্মে। তাহলে আমার এখানে কি এসছে 2x dx প্লাস 2y dy, তাহলে 2x dx মানে এটাকে আমি কি লিখতে পারবো এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে ওরা দেখো তাই লিখেছে, ইন্টিগ্রেশন করলে ওরা দেখায়নি এখানটা। আচ্ছা আমি একটু দেখিয়ে দিই তোমাকে। এই প্রথম টার্মটাকে কি লিখতে পারছে না সরাসরি ইন্টিগ্রেট করতে পারছে, এই যে ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই আছে এইটা মানে ওরা ডিরেক্ট লিখে নিল ডি অফ এক্স ওয়াই। দেখো প্রোডাক্টের রুল, যেটা আমি আগের অঙ্কটা করতে পারলাম না কারণ মাঝখানে মাইনাস সাইন ছিল এবং অপারেটরটা উল্টে ছিল। এখানে অপারেটর উল্টে আছে অসুবিধে নেই, কিন্তু মাঝখানে প্লাস সিম্বল থাকার জন্য আমার ডি অফ এক্স ওয়াই কিন্তু আমি লিখতে পারলাম। আর ওখানে ডি অফ ওয়াই বাই এক্স লিখতে হয়েছে এবং এক্স স্কোয়ার দিয়ে ভাগ করতে হয়েছে, কারণ মাঝখানে কিন্তু মাইনাস সাইন ছিল বলে। বোঝা গেল? হ্যাঁ। এবার তাহলে সরাসরি যদি এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে কী হবে, এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন ওয়াই ডি এর ইন্টিগ্রেশন সোজা, আর এইটাকে কম্প্যাক্ট ফর্মে লিখে নেওয়ার জন্য আমার ডি অফ এক্স ওয়াইয়ের উপর ইন্টিগ্রেশন করলে ওটা অনলি এক্স ওয়াই যাবে। তাহলে জিনিসটা কী দাঁড়াচ্ছে লক্ষ্য করো, 2x dx মাইনাস 3 ডি অফ এক্স ওয়াই প্লাস 2y dy প্লাস সি। তাহলে 2x স্কোয়ার বাই 2 মাইনাস 3xy প্লাস 2y স্কোয়ার বাই 2 ইকুয়াল টু হচ্ছে সি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3xy প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে সি। আচ্ছা এইরকমভাবে এখানে অঙ্কগুলো সব পরপর করেছে, ওয়াই ইকুয়াল টু ভিএক্স পুট করে এরকম হোমোজিনিয়াস ফাংশন তোমাকে দেখে বুঝে করতে হবে। যেমন এটা হচ্ছে ফাংশন অফ ওয়াই বাই এক্স ফর্মেই দিয়ে দিয়েছে, তাহলে এখানে ওয়াই বাই এক্স ইকুয়াল টু ভি পুট করলে হয়ে যাবে। এখানেও দেখো ফাংশন অফ ওয়াই বাই এক্স তুমি লিখতে পারছো না কিন্তু, কারণ এটা লিখতে গেলে কিন্তু দেখো এক্স দিয়ে যদি ভাগ করো ওখানে 4/x আর 5/x এসে গন্ডগোল হয়ে যাচ্ছে। তাহলে এইটা কিন্তু আমি নর্মাল করতে গেলে পারবো না, তাই এটাকে আমার গুণ টুন করে নিয়ে এইরকম ফরম্যাটে করে কিন্তু অঙ্কটা করতে হয়েছে। তুমি এখানে ওয়াই বাই এক্স এখানে কিন্তু পুট করতে পারলে না। এটার অন্য আর একটা মেথড আছে, উপরেরটা নিচেরটাকে সলভ করে, মানে এটা দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশান, তাহলে দুটো কোটাও ইন্টারসেক্ট করে, এই দুটোকে সলভ করে নিয়ে মানে আমরা এটা একটা জেড পি ধরে এটা নিয়ে করা যায়। ঠিক আছে, সেটা এখন দরকার নেই। যেমন এই অঙ্কটা লক্ষ্য করো, 6x প্লাস 9y আর 2x প্লাস 3y আছে, একটা কমন নিলে দেখো আর একটা টার্ম সেম এসে গেছে, সেটা সমান জেড পুট করে আমরা রিডিউস করে করতে পারি। এগুলো এক এক কিছু কিছু অঙ্ক আসবে একটু অন্য রকমের, আর এই কথা লেখা অঙ্কগুলো কিন্তু তোমাকে করতে হবে। যেমন দেশের জনসংখ্যা বৃদ্ধির হার তার অধিবাসীদের সংখ্যার সমানুপাতিক। তাহলে জনসংখ্যা বৃদ্ধির হার অধিবাসীদের সংখ্যার সমানুপাতিক 30 বছর, যেমন তোমরা ভেদের অঙ্ক করতে। তাহলে এখানে কি বলছে না, হার যেহেতু বলেছে বৃদ্ধির হার, যদি টিতম বছরে ওই দেশের জনসংখ্যা এক্স হয় তাহলে বৃদ্ধিটা কত ডিএক্স ডিটি। ডিএক্স ডিটি কার সঙ্গে প্রপোর্শনাল, ডিএক্স ডিটি প্রপোর্শনাল টু এক্স। তার মানে দ্যাট ইজ আমরা কী বলবো ভেদের নিয়মে
ডিএক্স ডিটি ইকুয়াল টু কে এক্স, কে এস হলো ধ্রুবক। এবার এই অঙ্কটাকে আমরা এবার সমাধান করব করে এখানে কি বলেছে 30 বছরের জনসংখ্যা বৃদ্ধি পেয়ে যদি দ্বিগুণ হয় তবে কত বছরে বৃদ্ধি পেয়ে তার 3 গুণ হবে। তো 0তম বছরে জনসংখ্যা ছিল ধরে নিচ্ছে n, তাহলে 30তম বছরে যদি জনসংখ্যা বৃদ্ধি পেয়ে সেটা 2n হয়েছে, তাহলে কত বছরে সেটা 3n হবে। এটা পরপর ক্যালকুলেট করেছে এবার কন্ডিশন নিয়ে। এই যে যেমন হচ্ছে তোমার রেডিও অ্যাক্টিভ ডিকে বা জীবাণুর এটা হচ্ছে জীবাণু নিয়ে গবেষণা দেখা গেছে যে কোনো সময়ে জীবাণুর সংখ্যা তারা যে হারে বৃদ্ধি পায় ওই সময় জীবাণুর সংখ্যার বর্গমূলের সমানুপাতিক। তাহলে 5 ঘন্টায় জীবাণুর সংখ্যা যদি 16 গুণ হয় তাহলে কত সময় সেটা 49 গুণ হবে। হ্যাঁ, মানে করোনার ইনফেকশন রেট, বুঝতে পারছো? তাহলে এখানে কি বলেছে দেখো, জীবাণু নিয়ে কোনো একটি গবেষণায় দেখা যায় যে কোনো সময় জীবাণু সংখ্যা যে হারে বৃদ্ধি পায় তা ওই সময় জীবাণু সংখ্যার বর্গমূলের সমানুপাতিক। তার মানে এই যে লাইনটা লিখেছে এই লাইনটা কিভাবে লিখেছে না, এই লাইনটা হচ্ছে জীবাণু কিভাবে বৃদ্ধি পাচ্ছে সেটাকে আমার অবজার্ভ করতে হচ্ছে, তার ডেটাগুলো নিতে হয়েছে, নিয়ে তবে কিন্তু আমি বলতে পেরেছি। এখন এই যে করোনার যে ভাইরাসটা এফেক্ট করছে মানে কীভাবে মানুষকে এফেক্ট করছে তার ডেটাটা আমার কাছে না থাকলে আমি কিন্তু এই রিলেশনটা বলতে পারবো না, বুঝতে পারছো? তেমনি স্ট্যাটিস্টিক্যাল ডেটাটা তোমার লাগবে, মানে এটা বায়োলজিক্যাল ম্যাটার হলেও কত মানুষকে কীভাবে ইনফেক্টেড করছে সেগুলোকে লক্ষ্য করে অবজার্ভ করে তারপরে তার হারটা কীভাবে বাড়ছে তার সঙ্গে করে তারপর তোমাকে অঙ্কের সম্পর্কটা করে অঙ্কটা এগোতে হবে, বুঝতে পারছো? কিছু আই বাই এখানে রেডিও অ্যাক্টিভ ডিকের এই একটা অঙ্ক আছে, এটা কেমিস্ট্রির সঙ্গে রিলেটেড, এটা দেখবে বুঝতে পারবে। আচ্ছা, এখানে আই ব্যয়ের কিছু এক অঙ্ক বলেছে, দেখবে এটা মানে সোজা মার্জিনাল কস্ট অ্যান্ড মার্জিনাল রেভিনিউ, মানে প্রান্তিক ব্যয় এমসি, মানে সেটা হলো ডিসি ডিএক্স বলবো, ডিসি ডিএক্স মার্জিনাল, মানে প্রান্তিক ব্যয় মানে হচ্ছে মার্জিনাল কস্ট, আর সেটা হচ্ছে ডিসি, সি মানে হচ্ছে মোট উৎপাদন ব্যয় মানে টোটাল কস্টিং হলে তার একক সংখ্যা এক্সের অপেক্ষক যদি হয় তাহলে সেটা হলো ডিসিডিএক্স বলবো। আর প্রান্তিক আয় মার্জিনাল রেভিনিউ ইনকাম যেটা হচ্ছে সেটাকে বলবো ডিআরডিএক্স। তাহলে আর হলো মোট ডিম্যান্ড, চাহিদা কত আছে মার্কেটে, সেটা যদি এক্সের অপেক্ষক হয় তাহলে আমার প্রান্তিক আয়টা হবে ডিআরডিএক্স, এই চেঞ্জটা। তাহলে এবার বলছে আর ইকুয়াল টু যদি পি এক্স, যেহেতু আর কি বলেছে মোট চাহিদার পরিমাণ এক্সের অপেক্ষক, তাহলে আমি যদি আর ইকুয়াল টু কোনো সাম ফাংশন অফ এক্স হয়, পি এক্স হয়, তাহলে প্রান্তিক আয় মানে মার্জিনাল রেভিনিউ এম আর, এটা কিন্তু সিম্বল, এম আরটা হচ্ছে সিম্বল মানে মার্জিনাল রেভিনিউ সিম্বল। তাহলে এখান থেকে ডিআরডিএক্স মানে কী হবে, ডিডিএক্স অফ পি এক্স মানে পি প্লাস এক্স ডিপিডিএক্স। কারণ এই যে পিটা এককে মানে প্রতি এককের দর যদি পি হয় তাহলে চাহিদার পরিমাণ যদি এক্স হয় তাহলে মোট আয় আর যদি হয় তাহলে সেটা কার সঙ্গে গুণ হবে, পি এক্সের সঙ্গে গুণ হবে। এখানে লক্ষ্য করো ডিপিডিএক্স মানে পিটাও কিন্তু ফাংশন অফ এক্স ধরে আমরা কিন্তু তার ডেরিভেটিভ রেখেছি, কিন্তু আমরা এখানে কিন্তু সেটাকে 0 করে দিইনি, কনস্ট্যান্ট ধরে নিই। এই অঙ্কগুলো থেকে আমরা কিন্তু অনেক অঙ্ক করতে পারি, এটা একটু দেখে রেখো, খুব একটা আসে না। ধরো এখানে একটা অঙ্ক দিয়েছে, উৎপাদিত এককের সংখ্যা এক্স হলে কোনো সামগ্রিকের প্রান্তিক ব্যয় মানে মার্জিনাল কস্ট হচ্ছে এইটা। আচ্ছা, তাহলে মোট উৎপাদন ব্যয় এবং গড় উৎপাদন ব্যয়ের আপেক্ষিকতা নির্ণয় করতে বলেছে। তাহলে টোটাল তোমার হচ্ছে মানে যেটা কস্টিং হচ্ছে আর যেটা হচ্ছে প্রোডাক্ট হচ্ছে মানে মার্জিনাল তোমার কস্ট হচ্ছে ব্যয়, এটা হচ্ছে মোট চাহিদা আর কস্ট, মোট উৎপাদন ব্যয় হচ্ছে কস্ট সি, তার মধ্যে রিলেশন করতে বলেছে। এখানে বলছে মোট উৎপাদন ব্যয়ের অপেক্ষক সি টাকা, এখানে যেটা বলেছে দেখো সিটা হলো স্ট্যান্ডার্ড মোট উৎপাদন ব্যয়, তাহলে কি হচ্ছে না ডিসি ডিএক্স। তাহলে কোনো উৎপাদিত এককের সংখ্যা যদি এক্স হয় তাহলে সামগ্রিক প্রান্তিক ব্যয় মার্জিনাল কস্ট এমসি কি দ্বারা রিলেটেড ডিসি ডিএক্স। তাহলে আমার ডিসি ডিএক্সটা মানে কি, এই যে ফাংশনটা দিয়েছে সেটা 27 - 32x + 9x², এটা কমার্সের অঙ্ক হোক কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়াল ম্যাথমেটিক্স ডিফারেনশিয়াল ইকুয়েশন, লক্ষ্য করো। তাহলে ডিসি ডিএক্স যদি এইটা হয় তাহলে আমি যদি ইন্টিগ্রেট করি তাহলে সি মানে কত 27 - 32x + 9x² dx, ইন্টিগ্রেট করলে 27x - 32x² 2 + 9x³ 3 + কনস্ট্যান্টস কে। এবার এই কেটাকে আমার সমাকল ধ্রুবক, এটাকে আমার বের করতে হবে। কি কন্ডিশন না বলেছে ইনিশিয়াল যে কস্ট যেটা সিটা মানে প্রারম্ভিক ব্যয় সেটা হলো 50, তার মানে আমি সি 50 তখন কত এক্স 0,
তাহলে আমার কোনো ইউনিট যখন কোনো রকম কিছু প্রোডাক্ট তৈরি হয়নি, কোনো উৎপাদন সামগ্রীর প্রান্তিক ব্যয় যে কোনো একক সংখ্যক এক্স হলে তার প্রান্তিক ব্যয় ছিল এইটা, তাহলে যখন কোনো উৎপাদন হচ্ছে না তাহলে তখন কি হবে, তখন আমার যদি প্রারম্ভিক ব্যয় 50 টাকা, তার মানে তখন হচ্ছে আমার এক্স কত 0। তাহলে আমি যদি এইটা বসিয়ে দিই তাহলে কে কত পাচ্ছি, কে এর মান পাচ্ছি তাহলে কিন্তু 50 পাচ্ছি আমার 2 নম্বর সমীকরণ থেকে। তাহলে সি সমান কী দাঁড়ালো, 3x³ মানে 16x² প্লাস 27x প্লাস 50। তাহলে আবার গড় উৎপাদন ব্যয়ের অপেক্ষক, তাহলে আমাকে কি বলেছে, উৎপাদন ব্যয় এবং গড় উৎপাদন ব্যয়ের অপেক্ষক নির্ণয় করতে। তাহলে আমার উৎপাদন ব্যয় তো আমি পেয়েছি হচ্ছে সি দিয়ে এই রিলেশনটা, আর গড় উৎপাদন ব্যয়ের অপেক্ষক মানে কি, আমাকে গড় করতে বলেছে। তো টোটাল এক্সের জন্য আমি উৎপাদন ব্যয় পেয়েছি এত, তাহলে সোজা কথা গড় মানে কত হবে, টোটালটাকে এক্স দিয়ে ডিভাইড করতে হবে, তোমাকে ডিভাইড করলে হলো এইটা। দেখো এই অঙ্কগুলো একটা দুটো দেখে রেখো, এগুলো একটু কম এসে থাকে দেখা গেছে, তুমি এই প্রশ্নমালাটা শেষ করে ফেলবে, বুঝতে পারছো। অনেক অঙ্ক আছে, ওই প্রারম্ভিক ব্যয়গুলো করতে হবে না, কিন্তু তোমার এইখানে ফিজিক্স জাতীয়, কেমিস্ট্রি জাতীয় বা ভেলোসিটি নিয়ে যেগুলো আছে সেই অঙ্কগুলো কিন্তু সব কটা করে ফেলবে। ঠিক আছে, ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাক, তুমি এটা করে ফেলো, করে আমাকে জানাতে থাকো কী হলো, তারপর নেক্সট শুরু করা যাবে।